निधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय क्रियते तर्क संग्रहः। তো আমরা লক্ষণ প্রকরণম শুরু করেছি এবং আমরা চর্চা করছি বায়ুর বিষয়। তো বায়ুকে বলা হচ্ছে রূপরহিতঃ স্পর্শবান বায়ু, রূপের থেকে রহিত এবং স্পর্শ যার আছে তাকে বলা হচ্ছে, মানে এবার স্পর্শ কি করে, ঠান্ডা গরম বা খুব জোরে বায়ু প্রবাহ হলে আমরা দেখি এটা বোঝা যায়, গায়ের উপর দিয়ে খুব জোরে হাওয়া বইলে সেটা বোঝা যায়। তাকে বলা হচ্ছে রূপরহিত স্পর্শবান বায়ু। আবার ওই একই জিনিস, নিত্য এবং অনিত্য দুই ভাবে ভাগ করা হবে। নিত্যকে বলা হচ্ছে পরমাণু রূপা, এবং পরমাণু শব্দের উপরে আমরা পরে বিচার করব যে পরমাণু বলতে কি বোঝা হয়। আরেকটা হচ্ছে অনিত্য কার্য রূপা। আচ্ছা, এই কার্যরূপ বায়ু আবার তিন রকম। কেমন? শরীর ইন্দ্রিয় বিষয় ভেদ ভেদ যদি করা হয় তাহলে তিনটে ক্যাটেগরি আরো করা যাচ্ছে। তো উই হ্যাভ টু ব্রড ক্যাটেগরিজ, নিত্য এবং অনিত্য। অনিত্যর আবার তিন রকম ক্যাটেগরি, শরীর ইন্দ্রিয় বিষয়। তো কেমন শরীর, শরীর রূপ যদি তার ম্যানিফেস্টেশন দেখতে চাই তাহলে, বা কার্যরূপ এফেক্ট, সো উই হ্যাভ আ কজ অ্যান্ড এফেক্ট। So, cause, a material cause of any pot is the mud or the clay. Clay is the material cause of the pot. Pot is the effect of the mud. তাহলে কার্যরূপ হলো। তো ওইভাবেই ঠিক বায়ুর একটি কার্যরূপ, একটি এফেক্ট হচ্ছে the body, because the body has must have a material cause, some material by which the body was made. তো ওই সেন্সে বলা হচ্ছে যে বায়ু, তো এই বায়ু কেমন, বলা হচ্ছে এই এই বায়ুর একটি কার্যরূপ ম্যানিফেস্টেশন বা একটি কার্যরূপ আমরা প্রকাশ দেখতে পারি শরীর, বায়ু লোকের শরীরে। সেই শরীর বায়ু প্রধান শরীর হয়। তারপরে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ম স্পর্শগ্রাহকম ত্বক সর্ব শরীরবর্তী। সারা শরীরে একটা বিশেষ ইন্দ্রিয় আমাদের আছে যাকে বলা হচ্ছে ত্বক ইন্দ্রিয় বা ত্বক ইন্দ্রিয়। এই ত্বক ইন্দ্রিয় কেমন, যে স্পর্শের গ্রহণ করে। আচ্ছা, বিষয় কি, বিষয় বলা হচ্ছে বৃক্ষাদি কম্পন হেতু। এই যে বৃক্ষের যে, বৃক্ষ কাঁপে, অনেক সময় জামা কাপড় নড়ে, এইগুলিকে বলা হচ্ছে, এই যে বায়ু এই কাজটা করছে, বা এই যে দ্য রিজন বিহাইন্ড দ্য কম্পনা, the movement of trees, leaves, water sometimes, and clothes, etc. That reason roop vayu, the moving air, that is called the Vishaya. The Vishaya roop manifestation of vayu. আর কি বলা হচ্ছে, শরীর রূপ ম্যানিফেস্টেশন কি, শরীরান্তঃ সঞ্চারী বায়ু প্রাণঃ। আচ্ছা, শরীরের ভেতরে যে থাকে, শরীরান্তঃ শরীরের ভিতরে যে সঞ্চরণ করে, ঘুরছে, তাকে বলা হচ্ছে বায়ু। এই বায়ুকে কি বলা হচ্ছে, প্রাণবায়ু। আচ্ছা, এবার এই বায়ু स च एकः अपि उपाधिभेदात् প্রাণাপানাদি সংজ্ঞাম লভতে। তাহলে ও কি, এই বায়ু প্রাণবায়ু একটাই, কিন্তু তাকে বিভিন্নভাবে ক্যাটেগরাইজ করা হয় উপাধি ভেদে। মানে we just based on certain functions that this vayu performs, we also name those particular functions of the vayu, or rather categorize the vayu performing those particular functions into with different names, এটা বলা হচ্ছে। তো প্রাণ, আপান, উদান, ব্যান, সমান, এগুলো বলা হয়। তো এর জন্য একটি কথা যেটা আমরা সাধারণত বলে থাকি, দ্যাট ইজ হৃদি প্রাণো গুদে পানঃ
समानो नाभिमंडले उदान कंठदेशस्थो ज्ञानः सर्वशरीरगः। দ্যাট ইজ, হৃদয়ে থাকে প্রাণবায়ু, আহ, আমাদের এক্সক্রিটরি অর্গান গুদাদেশ, সেখানে থাকে আপান বায়ু। তারপরে সমান বায়ু থাকে নাভিতে বা নাভি চারিদিকে। উদান বায়ু থাকে কণ্ঠে, আর ব্যান বায়ু থাকে সারা শরীরে। এরকম বলা হয়, এবং এদেরও বেশ কিছু ফাংশনস আছে। যোগের যে সাহিত্য, বিশেষ করে হঠযোগ, সেখানেই এক একটি বায়ুর আবার কতগুলো মানে এই বায়ুগুলোর আবার অনেক রকম সাব ক্যাটেগরাইজেশনও পাওয়া যায়, এবং ফাংশনস গুলো খুব ডিটেলে বলা আছে। যাই হোক, এবার যেই বিষয়টি বলা এখানে প্রয়োজন, সেটা হচ্ছে পদকৃত্যম। রূপ ইতি, রূপ ইতি ইজ रूपरहितः स्पर्शवान वायु। বলা হচ্ছে ঘটাদি वारणाय विशेषणम। ঘটাদি वारणाय विशेषणम এর অর্থ কি? তারপরে বলা হচ্ছে আকাশাদি वारणाय विशेष्यम। তো কি বলা হলো? রূপরহিতः স্পর্শवान वायु। তো বিশেষণ বিশেষ্য, so the visheshanam has been added to stop ativyapti in ghata. The visheshya has been added to stop ativyapti in akasha. এটা বলা হচ্ছে। এর মানে কি? যদি শুধু বলতাম স্পর্শবান, যদি শুধু বলতাম স্পর্শবান, তাহলে কি হতো? যে স্পর্শবান বায়ু, তাহলে স্পর্শ তো ঘট ইত্যাদিতেও হয়, তাই ওটার থেকে বা ওটাতে অতিব্যাপ্তি আটকানোর জন্য বলা হলো রূপরহিতা। কারণ ঘটের তো রূপ হবে, তাই। আর একে যদি রূপরহিত বলি, তাহলে ঘটে অতিব্যাপ্তি হবে না। আচ্ছা, যদি শুধু স্পর্শবান না বলি, শুধু যদি আমরা বলতাম রূপরহিতঃ, এইটুকু বলতাম রূপরহিতঃ, তাহলে আকাশ নামের যে পঞ্চম তত্ত্ব আমরা দেখব, তারও তো কোনো রূপ নেই সেই অর্থে। তাহলে সেখানে লক্ষণের অতিব্যাপ্তি হবে, কিন্তু আকাশের তো কোনো স্পর্শ নেই, বায়ুর স্পর্শ আছে। তাই ওটা যদি বলি যে রূপরহিতা শুধু বলতাম, তাহলে আকাশে অতিব্যাপ্তি হতো। যেই নাকি স্পর্শবান বললো, আকাশে অতিব্যাপ্তি কেটে গেল। ঠিক আছে। এবার আরেকটা কথা যেটা বলা হয়, যে কি বলছে, একটা জায়গায় বলছে ইন্দ্রিয়ম স্পর্শগ্রাহকম ত্বক সর্ব শরীরবর্তী। এটা বলা হচ্ছে ইন্দ্রিয়ম স্পর্শগ্রাহকম ত্বক সর্ব শরীরবর্তী। এই ইন্দ্রিয় শব্দটি কেন ব্যবহার হয়? ইন্দ্রিয় শব্দটি এই জন্য ব্যবহার হচ্ছে যাতে আমরা বলতে পারি যে আহ, কালেও কালেও স্পর্শ গ্রহণ হয়। তো কালে যাতে অতিব্যাপ্তি না হয়, তাই আমরা বলছি যে আহ, যে ইন্দ্রিয়ম স্পর্শগ্রাহকম ত্বক। আচ্ছা, এইটুকু করলে কি হলো? না, আরেকটা কথা আমরা বলছি পরের পরের লাইনটায়, শরীরান্তঃ সঞ্চারী বায়ুঃ প্রাণঃ। এখানে লেখা আছে শরীরান্তঃ ইতি। এটা কিন্তু বিসর্গ সন্ধি। আমি জানি না বাংলায় আপনারা এগুলো স্কুলে পড়েছেন কিনা, কিন্তু আহ, এটাকে বলা হয় বিসর্গ সন্ধি। ওয়ান অফ দ্য বিসর্গ সন্ধি ইজ কল্ড বিসর্গ সন্ধি।
এটা বেসিক্যালি হচ্ছে শরীরান্তঃ ইতি, এই জিনিসটা এখানে বলা হয় বিসর্গ সন্ধি। আর এইটা যেটা দেখছেন এটাকে বলা হয় গুণ সন্ধি। গুণ সন্ধি, বা আমরা এটাও বলতে পারি যে দিস ইজ স্বর সন্ধি বা আচ সন্ধি বলা হয়। তার একটি বিশেষ ক্যাটাগরি হচ্ছে গুণ সন্ধি। ইটা এ হয়ে যায়, উটা ও হয়ে যায়, ঠিক আছে। তো অনেক সময় আমরা বলে থাকি মহা এবং ঈশাহা, আমরা বলি মহেশ, তাই না? তো অমনি রূপ ইতি, ইট বিকেম রূপেতি। তাই এটাকে বলা হচ্ছে যে ইস ই কো, দিস ই at this they led to a transformation which become a, তো রূপেতি হয়ে গেল। ইন দ্য সেম ওয়ে শরীরান্তরিতি, এখানে দেখবেন লেখা আছে শরীরান্তরিতি, এখানে রটা কি করে এলো, এটা হচ্ছে ইতি, শরীরান্তঃ ইতি। তো শরীরান্তঃ ইতিটা এখানে বিসর্গের র হয়ে গেল, বিসর্গ বিকেম র, সো ইট বিকেম শরীরান্তরিতি। যাই হোক, এগুলো কিছু কথা এখানে বলে রাখা দরকার, তাই টুকটাক করে বলে দিচ্ছি। আর তারপরে আর কি বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে महावायव महावायवादौ महावायुवादौ अतिव्याप्ति वारणाय विशेषणम। महावायु आदौ, महावायु आदौ अतिव्याप्ति वारणाय विशेषण। এটার মানে কি? এটার মানে হচ্ছে মহাবায়ু ইত্যাদিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য একটা বিশেষণ দেওয়া হচ্ছে। বিশেষণটা কি দেওয়া হচ্ছে, ওই লাইনটাতে আবার যেতে হবে। শরীরান্তঃ সঞ্চারী বায়ু প্রাণঃ, এখানে শরীরান্তঃ সঞ্চারী ইজ দ্য বিশেষণ অফ দ্য বায়ু। তো কি বলা হচ্ছে যে এই যে বায়ু, এ কি শুধু শরীরে থাকে? না, এ তো আকাশেও থাকে, মানে সাধারণত কোনো টানেলেও থাকে, মানুষের শরীরের বাইরেও থাকে, সব জায়গায় চলাফেরা আছে। তো সেই মহাবায়ুকে তে যাতে অতিব্যাপ্তি না হয়, তাই জন্য বলা হচ্ছে শরীরান্তঃ সঞ্চারী, শরীরের মধ্যে যেটি থাকে বা সঞ্চরণ করে তাকে বলা হচ্ছে এখানে প্রাণবায়ু। তো তাতে এই মহাবায়ুর অতিব্যাপ্তিটাও কেটে গেল। এবার বলছে মন আদি বারণায় বিশেষণম, विशेष्यम, सॉरी, मन आदि, হ্যাঁ, বারণায় বিশেষণ, বিশেষ্যম। বিশেষণটা কি ছিল? বিশেষণটা ছিল শরীরান্ত সঞ্চারী। বিশেষ্য কি ছিল? বায়ু। মন, এই যে আমাদের মন, এ তো চারিদিকে ঘুরে বেড়াতে পারে, মনটাকে কেন্দ্রিত করলাম হাতের দিকে, হাত থেকে আবার দুম করে পায়ে চলে গেল, তো মনটাও তো শরীরান্ত সঞ্চারী হতেই পারে, তাই না? তাহলে বলা যেতে পারে যে মন তো শরীরান্তঃ সঞ্চারী, কাজেই এখানে আমরা বলবো যে তাহলে অতিব্যাপ্তি হবে না, ওই অতিব্যাপ্তি আটকানোর জন্যই বলা হলো বায়ু। বায়ুর মতো তো না, বায়ু আর মন তো এক না, তো সেই জন্য সেই অতিব্যাপ্তিটা আমাদের কেটে গেল। মনও একটি দ্রব্য, আমরা এটা বলছি না যে মন দ্রব্য নয়, কিন্তু মন বায়ু নয়। এবার তারপরে বলা হচ্ছে ধনঞ্জয় वारणाय সঞ্চারী ইতি। এই যে ধনঞ্জয়, এটি একটি, যেমন আমাদের পঞ্চপ্রাণ আছে বা পঞ্চবায়ু আছে, ঠিক সেইভাবে উপপ্রাণও হয়। এদের মধ্যে একটি বিশেষ উপপ্রাণ হচ্ছে ধনঞ্জয়। এই ধনঞ্জয় নামের যে উপপ্রাণ, এ আবার শরীরের মধ্যে থাকে ঠিকই,
কিন্তু এ নড়ে চড়ে না, এই ধনঞ্জয় নামক বায়ু। তো ওর অতিব্যাপ্তি কেটে যাবে যদি আন্তঃ সঞ্চারী কথাটি বলি। ঠিক আছে, সেটা কেটে গেল। এবার বলছেন উপাধিহি ইতি। উপাধিহি ইতি, উপাধি শব্দটি কোথায় এসেছিল একবার চট করে দেখে নি। উপাধি কেম হিয়ার। সো বায়ু চ একঃ अपि উপাধি ভেদাত। তাহলে কি বলা হচ্ছে যে উপাধি ইতি দিস। এবারে উপাধি কথাটির ব্যাখ্যা হবে। কি বলা হচ্ছে, মুখনাসিকাभ्याम निर्गमन प्रवेशनात् प्राणः। তো মুখ এবং নাক থেকে যেই বায়ু প্রবেশ করে এবং বেরিয়ে যায় বাইরে তাকে বলা হচ্ছে প্রাণবায়ু। তারপরে বলা হচ্ছে জলা দেহে अधोनयनात् अपानः। অপান বায়ু কি, যে মলদ্বার থেকে নিঃসৃত হয়। তারপরে কি বলা হচ্ছে, ভুক্ত পরিণামায় জাঠরানলস্য সমুন্নয়াত সমানঃ। ভুক্ত পরিণামায়, যে যা খাবার খাওয়া হয়েছে তাকে হজম করার জন্য পেটে যে অ্যাসিড, বা অ্যাসিড যেহেতু তার তার নেচার হচ্ছে তাপের, তো সেই তাপ আসছে কোত্থেকে, অগ্নির থেকে, যাকে আমরা বলি জঠরানল বা জঠর অগ্নি। অনল মানে কি, অগ্নি। তো জঠর মানে স্টামাক, স্টামাকের অগ্নি। এই যে পেটের অগ্নি, একে নাভির দেশে যে সঞ্চারিত করে তাকে বলা হচ্ছে সমান বায়ু। অন্ন ইত্যাদিকে উপরের দিকে সঞ্চারিত যে করে তাকে বলা হচ্ছে উদান বায়ু, which is basically responsible for nutrition therefore। আর সম্পূর্ণ শরীরে যে বায়ু সঞ্চারিত হয় তাকে বলা হচ্ছে ব্যান বায়ু। তো अन्नादेहे ऊर्ध्वनयनात् उदानः। নয়ন শব্দের অর্থ কি, নয়াতি মানে নিয়ে যাওয়া। ঠিক আছে, নয়াতি মানে নিয়ে যাওয়া। এই নয়াতি যে শব্দটা, এর যে মূল ধাতু হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের শব্দ আসে নেতা, দ্য ওয়ান হু লিডস। আমরা বলি নেতা, পলিটিশিয়ান, কোলোকিয়াল ভাষায় পলিটিশিয়ান। এই পলিটিশিয়ানকে আমরা যে নেতা বলছি, নেতাকে আমরা আবার বলি তিনি আমাদের লিডার। সো বেসিক্যালি ইট কামস ফ্রম দ্যাট, যে নেতা শব্দের মূলে আছে নয়তি, যে নিয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে নেতার উপরে তার সত্যি অনেক কিছু নির্ভর করে, নেতা শব্দের যে নিরুক্তি তাতেই বুঝতে পারছি যে নেতার একটা বড় দায়িত্ব তাহলে। দ্যাট পারসন হ্যাজ টু লিড দ্য সোসাইটি টু a certain outcome, good or bad, whatever it may be। তারপরে কি বলা হচ্ছে, আহ ইতি ক্রিয়ারূপ। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে না, হ্যাঁ, আগে বলা হলো अन्नादेहे ऊर्ध्वनयनात् उदानः, which is অন্ন ইত্যাদিকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে নাড়ি মুখেষু বিততনাৎ বিতননাদ ব্যানঃ। এর মানে কি, এর মানে হচ্ছে যে অন্ন ইত্যাদিকে যে কণ্ঠে দিকে সঞ্চারিত করে দেয় সেটা তো হচ্ছে উদান। তারপরে আরেকটা হচ্ছে নাড়ির দ্বারা সমস্ত শরীরে যে সঞ্চরণ করে থাকে, ঘুরে ফিরে থাকে সারাটা শরীরে, তাকে বলা হচ্ছে ব্যানঃ। ইতি ক্রিয়ারূপ উপাধি ভেদাৎ তথা ব্যবহ্রিয়ত ইতি অর্থঃ। তা কি বলছে যে
দেয়ারফোর ক্রিয়ারূপ উপাধি ভেদাত, ক্রিয়ারূপ যে ডিফারেন্স, ক্রিয়ারূপ যে উপাধি, উপাধি বলতে গেলে এখানে জাস্ট আপাতত এইভাবে ধরবো অ্যাডজাঙ্ক্ট বা a differing factor, because of the presence of different kriyas or differentiating kriyas or functions, these the same vayu is therefore known with these names तथा व्यवह्रियत इति अर्थः। এই বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপরে আসছে আকাশ। ভেরি ইন্টারেস্টিং। শব্দ গুণকম আকাশম, দিস ইজ দ্য মূল। এটা তর্ক সংগ্রহ। তো এটা মূল পাঠটা হচ্ছে শব্দ গুণকম আকাশ। এর অর্থ কি হবে, এতে আমরা একটু ডিটেলে ব্যাখ্যা করব। শব্দ গুণকম আকাশম, শব্দ যার গুণ তাকে বলা হচ্ছে আকাশ। আমাদের দীপিকাকারও ওইটুকুই বলছেন যে শব্দ গুণ ইয়স্য তৎ তথা, যার গুণ হচ্ছে শব্দ তাকে বলা হচ্ছে আকাশম। असंभव वारणाय शब्द गुणोभयम विभु इति सर्वमूर्त द्रव्य संयोगी। अच्छा, বাই দ্য ওয়ে, আকাশ কি রকম হয়? আকাশ একই প্রকারের হয়, বিভু এবং নিত্য। এই শব্দগুলো আমরা দেখবো এবার। বিভু মানে হচ্ছে, আচ্ছা আকাশ নিত্য দ্রব্য এটা নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি। বিভু মানে হচ্ছে সর্বত্র ব্যাপ্ত, ঠিক আছে, নো প্রবলেম। এবার যে কথাটি বলা হয় যে আকাশের জন্য এই যে বলা হলো শব্দ গুণকম আকাশম, the definition looks a little different from something like रूपरहितः स्पर्शवान वायुः उष्णस्पर्शवत् तेजः বা শীতস্পর্শবর্তী আপহ। এগুলোর থেকে একটু পার্থক্য আছে, তাই না? আকাশের তো স্পর্শ হয় না, স্পর্শ হয় না বলে ওই শীত স্পর্শ উষ্ণ স্পর্শ ওই রকম কিছু বলা হয়নি। এবং যাতে যেহেতু স্পর্শ হয় না, তাই আমরা বললাম না রূপরহিত স্পর্শবান বায়ু। যে রূপরহিত যদি শুধু বলতাম তাহলে তো আকাশেরও রূপ নেই, বায়ুরও রূপ নেই। তারপরে বলা হতো স্পর্শবান, যদি বলা হতো স্পর্শবান তাহলে আর কি, সেটা বললে তাহলে সেটা বায়ু হয়ে যায়, আকাশে স্পর্শ নেই। তো আকাশে যখন স্পর্শ নেই তো ইটস ডেফিনিশন হ্যাজ টু বি সামওয়াট ডিফারেন্ট ফ্রম দ্য ডেফিনিশনস অফ বায়ু, অগ্নি বা জল। খুব ভালো। তাহলে কি বলা হচ্ছে? শব্দ গুণকম আকাশম। এবার এই আকাশের লক্ষণ নিরূপণে গুণ পদটার ব্যবহার হয়েছে। তার মানে কি? আকাশের বিশেষ গুণ হচ্ছে শব্দ। এবং এই শব্দ, আরেকটা কথা এখানে বলে রাখি, যে শব্দ কি হচ্ছে, এই এইবার আকাশের একটা লক্ষণ বলা হবে। আকাশের লক্ষণ হচ্ছে সমবায় সম্বন্ধেন শব্দাশ্রয়ত্বম আকাশত্বম। সমবায় সম্বন্ধের সহ যে আকাশে থাকে, ও যার মধ্যে শব্দ থাকে, তাকে বলা হয় আকাশ। তো আকাশের একটি এমন গুণ যেটাকে আকাশ থেকে কোনোদিন সেপারেট করা যায় না। যেমন আমরা বলে থাকি যে আকাশে আকাশত্ব জাতি। ধরুন আমি যদি এরকম বলি যে একটি ঘট, ঘটের মধ্যেও তো স্পেস আছে, সেটাকে বললাম ঘটাকাশ। আরেকটিকে বললাম আহ আহ, একটা, হুম, ধরুন একটা ঘটের মানে ঘট মানে পট। আকাশ অনন্ত, কিন্তু পটের মধ্যে, খালি পটের মধ্যে মানে, ইন আ পট, ইন আ মাড পট অর আ ক্লে পট উই হ্যাভ
a open space, and that space, the limited space in the pot, we can call it as ঘটা আকাশ। বলছি কিছুক্ষণের জন্য এরকম করে। এবার এই যে ঘটাকাশ হলো, ঠিক এরই মতো আরেকটা যেটা জিনিস আমাদের কাছে আসে, সেটা হচ্ছে, তো উই হ্যাভ ঘটাকাশ, অ্যান্ড এই ঘটাকাশটাকে আমরা কি বলবো তাহলে? সব থেকে ভালো উদাহরণ হবে যে, হ্যাঁ, তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এটাকে কিভাবে ডিফাইন করলে বেটার হয়, তো উই হ্যাভ ঘটাকাশ, and in the same way we have, say for example, the akashai na সুইমিং পুল একটা স্পেস কভার করছে। So they are two different akashas in that sense. কিন্তু এই দুয়ের মধ্যেই যেটি থাকছে তা হলো আকাশত্ব রূপ জাতি। So both have a skyness in them. So the jati or the samanya resides in them as the সমবায়, as the সমবায়। এই সমবায় কি হচ্ছে? সমবায় হচ্ছে নিত্য সম্বন্ধাত্মম সমবায় লক্ষণম। নিত্য সম্বন্ধকে বলা হচ্ছে সমবায়। তার মানে যদি কেউ এটা বলে যে সমবায় সম্বন্ধত্বেন বা সমবায় সম্বন্ধেন শব্দাশ্রয়ত্বম আকাশত্বম, তার মানে এই যে আকাশ যে আছে, আকাশ আর শব্দের মধ্যে কি নিত্য সম্বন্ধ হবে, সব সময় থাকবে, মানে এইটা একটা জিনিস আমরা বলবো। আর বা এটাকে আমরা এইভাবে দেখতে পারি, খুব স্থূল এক্সাম্পল, যে ভয়েস অর সাউন্ড ট্রান্সমিটস থ্রু স্পেস। খুব ক্রুড এক্সাম্পল বা খুব ক্রুড মডার্ন অ্যানালজি অর মডার্ন এক্সাম্পল অফ হাউ টু লুক অ্যাট দ্য শব্দ গুণকম আকাশম ডেফিনিশন। এবার এরপরে যেটা বলা হয় যে বিভু, বিভু বলা হলো, বিভু মানে কি হচ্ছে? বিভু মানে হচ্ছে সর্বত্র ব্যাপ্ত। এই বিভু শব্দের আবার একটা ডেফিনিশন আমরা কিন্তু পরে দেখব, যখন আমরা সমবায় তো আমরা আগেই দেখে নিয়েছি, যখন সংযোগের কথা হবে তখন এর ডেফিনিশনটা আমরা কমপ্লিট দেখতে পারবো, অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আচ্ছা, তো সমবায় হলো। এবার এই সমবায়ের মধ্যে কি আসছে? সমবায়ের, সরি সমবায় না, সমবায় না, আমরা কি বলছিলাম, বিভু হলো, বিভুই সর্বত্র ব্যাপী। এরপরে আমাদের চন্দ্রজ সিনহা কি বলছেন, শব্দ ইতি শব্দ গুণ ইয়স্য তথা, মানে শব্দ ইতি মানে শব্দ গুণকম আকাশম, এর ব্যাখ্যা করছেন যে শব্দ যার গুণ তাকেই বলা হচ্ছে আকাশ। অসম্ভব বারণায় শব্দ গুণো ভয়ম, এর অর্থটা কি? যদি শুধু বলি শব্দ বা শব্দম আকাশম, বা যদি শুধু এইটুকু বলি যে শব্দ, তাহলে যেটা হয়, ইফ উই জাস্ট সে শব্দ, তাহলে এই আকাশে, বা যদি বলি শুধু গুণ, ইফ আই জাস্ট সে শব্দ বা গুণ, তাহলে যেটা হবে যে, তাহলে আকাশে শব্দত্ব এবং গুণত্বের ধর্ম না থাকার কারণে তাতে অসম্ভব নামের একটি দোষ চলে আসবে। এবং এই দোষটাকে সরানোর জন্য শব্দ এবং গুণ দুটি পদ তাহলে দিতে হবে। আচ্ছা, তাহলে এটাকে সংস্কৃত সমাস বা বাংলাতেও সমাস হয়?
তাহলে কিভাবে দেখব? আমরা বলবো শব্দ গুণ ইয়াস্য তদ, এইরকম একটি বহুব্রীহি সমাস করব। বহুব্রীহি সমাস করব, তাতে কি দেখব? তার থেকে আসছে এই সমবায় সম্বন্ধেন শব্দাশ্রয়ত্বম আকাশত্বম, বা যার মধ্যে সমবায় সম্বন্ধ থেকে শব্দ থাকে তাকে বলছি আকাশ। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলা দরকার, আরো দুই তিনটি শব্দ আমাদেরকে দেখে রাখতে হবে। একটা হচ্ছে মানে পরের ক্লাসের পরের ডিসকাশনে আমরা দেখব, সেটা হচ্ছে সময়োগী, আর একটি শব্দ হচ্ছে আহ মূর্ত। এই দুটি শব্দের উপর একটা ডিসকাশন করা দরকার। তো সময়োগ সম্বন্ধ হয়, আর একটা হয় সমবায় সম্বন্ধ। সময়োগ সম্বন্ধ আমরা কিছুটা হলেও দেখেছি, আর সংযোগ না, সরি, সমবায় সম্বন্ধ আমরা দেখেছি। এবার সংযোগ সম্বন্ধটা দেখার প্রয়োজন আছে, সেটা নেক্সট ক্লাসে দেখবো, কারণ ওইটা একটা বড় ডিসকাশন, দ্য ডিফারেন্স বিটুইন সমযোগ অ্যান্ড সমবায়। অল্প আমরা 15 মিনিট ওটাতে স্পেন্ড করব। এবার কতগুলো বিষয় আমাদের আরো ডিসকাস করা দরকার আছে। এইগুলো কিন্তু কিসের, আমরা মানে ডেফিনিশনস গুলো দেখছি বা ক্লাসিফিকেশন দেখছি, ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন এইগুলো আমরা দেখছি দ্রব্যের। দ্রব্য কত রকম হয়? 9 রকম দ্রব্য হয়। পদার্থ কত রকম? 7 রকম। আর গুণ কত রকম হয়? 24। ঠিক আছে। আচ্ছা। হুম। মুহূর্তটা এই মুহূর্তেও দেখে নেওয়া যায় অ্যাকচুয়ালি। মুহূর্তটা, মুহূর্ত বিভু একটু বেশি করেও বলা যেতে পারে। আচ্ছা, একটু এটা বিস্তার করে দিই আকাশের। এটা খুব শর্টে বলা হলো, একটু বেশি করে আকাশটাই বলি। আহ আমরা 9টি দ্রব্যের কথা বলেছিলাম, ঠিক আছে? 9টি দ্রব্যের মধ্যে প্রথম 4টি ছিল পৃথিবী, আপ, তেজ, বায়ু, তারপরে পঞ্চম হচ্ছে আকাশ। আমি গেলাম না ওইদিকে আর, এখানে চলেই আসি ফেরত। তেজ, বায়ু, আকাশ, কাল, দিগ, দিক, আত্মা, মন। হ্যাঁ, 9টি। তারপর বলা হলো নবৈবা, এই 9টি, আর না, এরকম। তো শব্দগুণকম আকাশম তচ্চৈকম বিভুঃ নিত্যঞ্চ। তো শব্দ গুণ यस्य तत्तथा असंभव वारणाय शब्द गुणोभयम आ विभु इति सर्वमूर्त द्रव्य संयोगी। এই সংযোগীটা আমাদেরকে কিন্তু ডিসকাস করতে হবে। আহ, হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, প্রশ্ন করে নিন। আমার জাস্ট একটা কোয়েশ্চেন আছে। তো বেসিক্যালি আমরা যে নটি দ্রব্যর কথা বলছি, তো এতক্ষণ ধরে আমরা যেটা দেখছি যে পৃথিবী, জল, তেজ, বায়ু আর আকাশ, এই পাঁচটির সাথে আমরা একটি করে ইন্দ্রিয়কে রিলেট করতে পারছি হুম। বা বলা আছে। তো সেক্ষেত্রে নটি দ্রব্যের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয় কখনো। না, না, কারণ 9টির মধ্যে দেখুন আত্মা আছে, আত্মাকে কোন ইন্দ্রিয়ের হ্যাঁ, সঙ্গে কারেক্ট। রিলেট করবেন? বা মন। মন, হুম। হ্যাঁ। এবং এর মধ্যেও কিছু দ্রব্য এমন যেগুলো নিত্য দ্রব্য, সব দ্রব্য আবার নিত্য দ্রব্যও নয়, এটাও আমরা জানি। তো আচ্ছা, কারেক্ট, এটার হ্যাঁ। এটারও একটা ডিসকাশন হয়েছে। এবার হ্যাঁ, তো এইখানে আকাশের সঙ্গে সেইভাবে কিন্তু কোনো ইন্দ্রিয়ের রিলেশন করা নেই, কারণ আকাশ তো রূপরহিত বটেই, স্পর্শরহিত। হুম। তো এর ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেড ফর্ম আর কি হবে? অগ্নির একটা আছে যে অগ্নি রূপ আছে, দেখা যায় কেমন, একটা হুম। তার হুম। উষ্ণ স্পর্শ আছে, তাই আমরা বলি যে যজ্ঞের অগ্নি, সেটা একরকম অগ্নি।
কিন্তু হুম, আকাশের ক্ষেত্রে যার কোনো রূপও নেই আর স্পর্শ নেই, তার তার একটা ফিজিক্যাল শরীর রূপ ম্যানিফেস্টেশনই বা কি হবে, ইন্দ্রিয় রূপ ম্যানিফেস্টেশনই বা কি হবে, বা বিষয় রূপ ম্যানিফেস্টেশনই বা কি হবে? তো সেখান থেকেই এই সমস্যাটা আসে আকাশের ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু গুণ যে বলছে যে আকাশের গুণ হচ্ছে শব্দ, হুম। তাহলে এক্স্যাক্টলি এইটা আমি কেন বলতে পারছি দিস বিকজ কি শব্দ স্পেসে ট্রাভেল করে বলে। স্পেসে ট্রাভেল করে বলে ওটা বলা হলো। আবার এটাও একটা মাথায় রাখার জিনিস যে এই যে মডার্ন সায়েন্সের সঙ্গে এই জন্য মেলানো মুশকিল যে ভ্যাকিউমে কিন্তু সাউন্ড ট্রাভেল করে না, হ্যাঁ না? কারেক্ট, হ্যাঁ। হ্যাঁ। ভ্যাকিউমে সাউন্ড ট্রাভেল করে না, কাজেই কিন্তু ভ্যাকিউম হ্যাজ স্পেস। ঠিক আছে? ওই জন্য হুম। আমি এটা সবসময় বলবো যে ভুল করেও মডার্ন সায়েন্সের সঙ্গে কোনো প্যারালাল যাতে না টানা হয়। ইট ইজ বেসিক্যালি আজ থেকে ঠিক। 500-700 বছর আগে পৃথিবীকে একটা ব্রড ক্যাটেগরাইজেশনে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং সব জিনিসকে যতটা ভালোভাবে সম্ভব হয় ডিফাইন করা, হুম, হুম, হুম। রিগোরাসলি ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। এবং এদের ডেফিনিশনের যে পন্থাটা, এটাকে আমরা ম্যাচ করতে পারি বায়োলজিতে, যখন আমরা স্পিসিস, জিনাস এগুলোর কথা বলি কোনো প্রাণীর বিষয়। এই যে একটা স্পিসিস যদি বলা হয়, ধরুন কোন একটা বিশেষ স্পিসিস বললাম কুকুরের জন্য, মানে রাস্তার কুকুরের জন্য বললাম অমুক স্পিসিস, ঠিক আছে? স্পিসিস বললে কি হবে, শুধু যদি বলি ওইটুকু স্পিসিস রূপবান বা স্পিসিস ক্যাটেগরি ওয়ান এই কুকুর, তাহলে ওই ওই স্পিসিস কুকুর স্পিসিসে তো সব রকম কুকুর আছে, তাতে অ্যালসেশিয়নও এসে যাবে, ডোবারম্যানও এসে যাবে, সবই এসে যাবে, তাই না? তখন তো আর আলাদা করে আমি কি বলে গোল্ডেন রিট্রিভারে তো তার ব্যাপ্তি থাকছে না, সেটা অতি ব্যাপ্তি হয়ে যাবে, তাই না? তো হুম, তখন একটা কুকুরের স্পিসিস বললাম, তারপরে আরো আমি সাব ক্যাটেগরাইজ করছি সেটাকে। বোঝা গেল? তো হুম, হুম। যাতে Yes. অতিব্যাপ্তি অব্যাপ্তিটা কাটে। আমি বলছি না যে বায়োলজি যারা করেছে তারা এই নব্বই থেকে সব নিয়েছে, আমি একদমই বলছি না। কিন্তু ইউ ক্যান সি দ্য প্যারালাল ইন বিটুইন সাইন্টিফিক মেথড অফ ডিফাইনিং সামথিং। মানে যদি কেউ এইটুকু বলে এখন যে ধরুন হোয়াট ইজ আ স্টক, হোয়াট ইজ আ স্টক, মানে আপনি যেহেতু কাজ করেন এই লাইনে তো আপনি জানেন হোয়াট ইজ হুম, আ হুম, স্টক। ইফ আই ডিফাইন দ্য স্টক অ্যাজ something which is a financial instrument. Bonds are also হুম, financial instruments, right? হুম, In the হুম, same way, কি বলবো, bitcoins are also financial instruments in a sense, হুম, হুম, some হুম, financial assets. তো শুধু স্টককে এইটুকু বললে তো হবে না, তখন আমাকে ওটার কি করতে হবে, অতি ব্যাপ্তি দোষ কাটাতে হবে। যদি আমি বলতাম হুম, স্টকস আর আর ফিয়াট মানি, যদি বলতাম স্টকস আর ফিয়াট মানি, ফিয়াট মানি মানে কি হচ্ছে, এই ভারতীয় টাকা, ইউএস ডলার, ফিয়াট মানি বেসিক্যালি দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্স হুম, and it holds the value because the government has put its legal tender behind it, है ना? তো হুম, যদি বললি যে স্টক ইজ আ ফিয়াট মানি, তাহলে তাতে কি হবে, অসম্ভব হয়ে গেল ওটা। ইট ইজ নট আ ফিয়াট মানি, মানে স্টকের পেছনে কি আর গভর্নমেন্টের লিগাল টেন্ডার থাকে? থাকে না, তাই না? তো right. অতি তো অসম্ভব দোষও কেটে গেল, অতিব্যাপ্তি অসম্ভব কেটে গেল। আর স্টক যদি বলি, স্টক ইজ দ্য ওনারশিপ, আ ফিনান্সিয়াল ওনারশিপ অফ জাস্ট আ পার্টিকুলার কোম্পানি এক্স ওয়াই জি, যদি এটুকু বলি, তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে অব্যাপ্তি। আপনি বলে দিলেন এটা একটা বিশেষ কোম্পানির হলেই তাকে স্টক বলুন, তা তো না। হুম, অন্যান্য হুম, কোম্পানির স্টকের তাহলে কি হবে, তাহলে অব্যাপ্তি হয়ে গেল। যাই হোক, correct. তো এবার লেট আস কাম ইনটু ওই আকাশের লক্ষণে। তার জন্য বলা হচ্ছে শব্দ গুণকম, মানে আমি আজকের ডিসকাশনটা এখানেই থামাবো, কারণ এর উপর একটা লম্বা ডিসকাশন হবে। সর্বমূর্ত দ্রব্য সংযোগী, এই জায়গাটাকে আমাদেরকে একটু ভালো করে ডিফাইন করতে হবে যে মূর্ত কাকে বলছি, সংযোগী কাকে বলছি, ওই জায়গাটা একটু ডিটেলিং আমাকে করে দিতে হবে। সো আমরা আজকে কালের মধ্যে ঢুকছি না। সো বাট স্টিল যেটুকু করা সম্ভব আমি আজকে বলছি। আহ, এই নটি দ্রব্যের মধ্যে আকাশ পঞ্চম, ঠিক আছে? শব্দ যার গুণ তাকে বলছি আকাশ, বহুব্রীহি সমাস করলাম। আচ্ছা, বাংলায় ব্যাকরণে আপনার এগুলো পড়া আছে তো, কাকে বহুব্রীহি বলে, কাকে এ বলে, কাকে অব্যয়ীভাব সমাস বলে, বাংলাতে তো একই ভাবে আছে এগুলো, সেই জন্য জিজ্ঞেস হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, পড়া আছে, বাট একটু ভুলে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি।
আমরা এর ডিফিনিশন করি অন্য পদার্থ প্রধানো বহুব্রীহি, যেখানে অন্য পদের প্রধানতা হয়। যেমন আমি যদি বলি দত্তম ভোজনম যস্मै সহ, যাকে ভোজন দেওয়া হয় তাকে বলা হচ্ছে দত্ত ভোজন। এবারে দত্ত ভোজন কি? এই দত্ত ভোজন ইজ সাম আদার গাই which generally is a ভিক্ষু বা সন্ন্যাসী। ঠিক আছে, তাকে আমরা ভোজন দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, দত্ত শব্দটাও ইম্পর্টেন্ট না, আর যাকে ভোজন দেওয়া ভোজন শব্দটাও ইম্পর্টেন্ট না। এখানে একটি তৃতীয় এন্টিটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দত্তা ভোজনম যদি কেউ দেখে দত্তা ভোজনাহ শব্দটি, তাতে কি দত্তা আছে আর ভোজনা আছে, কিন্তু বোথ অফ দেম আর নট ইম্পর্টেন্ট। দে কম্বাইন টুগেদার টু কনভে আ থার্ড পার্টি উইচ ইজ আ সন্ন্যাসী। ঠিক আছে, বা ইয়াতি অর ভিক্ষু। ঠিক আছে, এবার আমরা বললাম কি, আমরা বললাম যে আহ আহ, শব্দ গুণ ইয়স্য তত্তথা, শব্দ যার গুণ, যদি বা শব্দ গুণকম, আমি যদি এটাই বলি শব্দ গুণকম, তো শব্দ গুণকম ইজ দ্য সমস্ত পদ, ইজ দ্য সমাসের যে এন্ড প্রোডাক্ট, যে সমস্ত পদ, সেটা হচ্ছে শব্দ গুণকম। কিন্তু শব্দ individually, if you look at it, it does not denote akasha. Gunaka individually does not denote akasha. It is only when you have shabda gunakam that it denotes akasha. তাই শব্দম আকাশম বললে হতো না, গুণাকাম আকাশম বললেও হতো না, হ্যাঁ না? তাই জন্য বলা হলো যে শব্দ বা গুণ, যদি শুধু এদের মধ্যে কোনো একটাই শব্দ ব্যবহার করতাম তাহলে লক্ষণ হতো না, ওটা অসম্ভব দোষ হয়ে যেত, ইটস নট ইভেন এ ভ্যালিড লক্ষণ। ঠিক আছে, তো ওই জন্য বলো শব্দ গুণাকাম। এটি কি সমস্ত পদ হলো, কি সমাস হলো, বহুব্রীহি সমাস হলো। এই বহুব্রীহি হওয়ার দরুন এটা একটা ভ্যালিড লক্ষণ হয়ে গেল, আমরা বলছি আচ্ছা ঠিক আছে আকাশম। এইভাবে কিন্তু সংস্কৃত ব্যাকরণ মাঝে মাঝে আসবে, বা বাংলা ব্যাকরণ যাই হোক। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে ছোটবেলায় পড়েছিলাম তার ইউজ কি। হুম। হ্যাঁ, আচ্ছা, এবার বলা হচ্ছে যে সমবায় সম্বন্ধের দ্বারা আছে, এদের মধ্যে একটা সমবায় সম্বন্ধ আছে শব্দ এবং আকাশের মধ্যে, খুব ভালো। হুম, এবার একটি মহারাজ যেহেতু বলেছিলেন একবার আমাকে যে আপনাদের সঙ্গে কারিকাগুলো ডিসকাস করতে, আমি এই বিষয়ে একটু কারিকাটা ডিসকাস করে দেবো। একটা কারিকা আছে যেটা জানা দরকার, এটা না জানলে চাপ হয়ে যাবে। আহ আপনার হয়তো মনে থাকবে মহারাজ বলছিলেন কারিকা বলতে কিছু অনেক সময়, ওই কারিকাগুলো এবার আমার প্রয়োজন হয়ে গেছে যে আমি একটু হলেও কারিকা বলি এখানে একটা। সেই কারিকাটা হচ্ছে, যেহেতু এখানে এই কারিকাটা পিডিএফ এ লেখা নেই, এটা কারিকাবলী বলে যে বইটি সেখানে আছে, তো কারিকাটা আমি জাস্ট বলে বলে যাচ্ছি। কারিকা হচ্ছে বুদ্ধ্যাদি ষটকম স্পর্শান্তাः স্নেহः সাংসিদ্ধিকো দ্রবः অদৃষ্টভাবনা শব্দা আমি বৈশেষিকা গুণাः, বা রূপ রস গন্ধ স্পর্শ স্নেহ সাংসিদ্ধিক দ্রবত্ব বুদ্ধি সুখ, আমরা পরে এগুলো ডিফাইন করবো, সব কয়টা গুণের আবার ডেফিনিশন হবে এক একটা করে। আপাতত শুনে বলে দিচ্ছি, এটা আগে আমরা ডিসকাস করেছি চতুর্বিংশতি গুণ। তো দুঃখ ইচ্ছা দ্বেষ প্রয়ত্ন ধর্ম অধর্ম ভাবনা নামক যে সংস্কার আর শব্দ, এইগুলিকে বলা হচ্ছে বিশেষ গুণ। 24টি গুণ, তার মধ্যে এইগুলি হচ্ছে বিশেষ গুণ। আবার সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব ইত্যাদি যে গুণগুলো, এইগুলিকে বলা হয় সামান্য গুণ। তো বিশেষটা 16 গুণ, তার মধ্যে একটি হচ্ছে শব্দ।
এই শব্দ নামক যে বিশেষ গুণ, এইটি আকাশে থাকে, তাই আমরা বলছি যে কি হচ্ছে এ। এবং দেখুন এক একটি বিশেষ গুণ কিন্তু এক একটা দ্রব্যে আছে, ডেফিনিশন গুলোতে দেখুন আমরা বলছি শীত স্পর্শ বাত্যাহ আপাহ, স্পর্শকে একটি বিশেষ গুণ বলা হচ্ছে 24-এর মধ্যে। এই স্পর্শ রূপ নামক যে গুণ, এটি কোথায় যাচ্ছে? এটা এটা জলেও থাকছে, অগ্নিতেও থাকছে, ঠিক আছে, বায়ুতেও থাকছে, আকাশে নেই। আকাশে একটিই গুণ আছে, উইচ ইজ শব্দ। শব্দ নামক গুণটি আকাশে আছে। আচ্ছা, আকাশের আবার কোনো মানে নিত্য অনিত্য বলে ভেদ নেই, ও নিত্যই। तच्च एकम, वह एक ही है, दैट इज, इट इज জাস্ট ওয়ান। এবং সব জায়গায় উপলব্ধ, তাকে তাই তাকে বলা হচ্ছে বিভু বা ব্যাপক। এবং সমস্ত মূর্ত দ্রব্যের সঙ্গে সে যুক্ত হয়ে আছে। সমস্ত মূর্ত দ্রব্যের সঙ্গে সে যুক্ত হয়ে আছে। তার মানে কি? আচ্ছা, এখানে মূর্ত মানে কি? মূর্ত মানে হচ্ছে যেই দ্রব্যে কোনো প্রকার কোনো ক্রিয়া হতে পারে, বা যার মধ্যে মানে 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 বলা উচিত যে যার মধ্যে কোনো প্রকারে কোনো ক্রিয়া হতে পারে, সেই রকম দ্রব্যকে বলা হচ্ছে মূর্ত বা ম্যানিফেস্ট দ্রব্য। এই দ্রব্যের মধ্যে যে সব সময় উপলব্ধ আছে, তাকে বলা হচ্ছে বিভু, এবং সেই বিভু দ্রব্যটি কি হচ্ছে? আকাশ। আচ্ছা, আরেকটি ডেফিনিশন বলতে পারি এই মূর্তের এই ক্রিয়ারূপক ডেফিনিশনটা খুব একটা ভালো নয়। আরেকটা ডেফিনিশন বলতে পারি পরিচ্ছিন্ন পরিমাণত্ব মূর্তত্ব, যার পরিমাণ সীমিত হয় তাকে বলছি মূর্ত দ্রব্য। এবার পৃথিবী, জল, তেজ, বায়ু এবং মনও একটি দ্রব্য, 9টি দ্রব্যের মধ্যে, এদেরকে বলা হয় মূর্ত দ্রব্য। ঠিক আছে, এদের সঙ্গে যে সবসময় যুক্ত থাকে তাকে বলা হচ্ছে বিভু, এবং সে কি হচ্ছে? আকাশ। আচ্ছা, আরেকটা কথা, এই পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এদেরকে আমরা পাঁচ, সংখ্যায় পাঁচ, তাই এদেরকে আমরা পঞ্চমহাভূত বলে থাকি। এবার বলা হচ্ছে যে আকাশকে তাহলে কেন বিভু বলা হলো? মূর্ত দ্রব্যের সঙ্গে তার সবসময় একটি সংযোগ থাকছে, তাই তাকে বলা হচ্ছে যে সে বিভু। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আকাশের উৎপত্তি এবং বিনাশ হয় না, তাই আকাশের যেহেতু বিনাশ হয় না, তাই আকাশকে বলা হচ্ছে নিত্য। হুম। এবং একটা জিনিস আমরা খুব ক্লিয়ার তাহলে বুঝতে পারছি, এটা পরে যদি বেদান্তের কোনো পার্ট হয় তাহলে আপনি দেখবেন পরবর্তীকালে, যে আকাশ শব্দটা এসছে না, আকাশ তো নিত্য, আকাশের কোনো রূপও নেই। আচ্ছা, আকাশ নিত্য, তার রূপ নেই, সে আবার বিভু। এই একই জিনিসগুলো ব্রহ্ম বা পরমাত্মার ক্ষেত্রেও ঘটে। ঠিক আছে, তাই উপনিষদে এবং পরবর্তীকালে ব্রহ্মসূত্রে, মানে উপনিষদের বহু জায়গায় পরমাত্মাকে আবার আকাশ শব্দ দিয়ে বলা হচ্ছে। এবং এবং আকাশ শব্দ দিয়ে বলা হয়েছে, এবং পরবর্তীকালে ব্রহ্মসূত্রে এটা নিয়ে বিচার হয়েছে যে এই যে অমুক শ্রুতিতে, অমুক উপনিষদের অমুক জায়গায় আকাশ শব্দটি এসেছে, সেটা কি ভূতাকাশের কথা বলা হচ্ছে, নাকি পরমাত্মা নামক আকাশের কথা বলা হচ্ছে। তো এই রকম একটি বিচার সেখানে এসেছে। যাই হোক, আমরা আরেকটি শব্দের মূর্ত আমি অল্প বলে দিলাম,
দ্রব্য তো আমরা জানি। সংযোগী, এই সংযোগ শব্দের একটু চর্চা করব পরশু। সানডে সানডে আমাদের ক্লাস আছে, পরশু আমরা এই সংযোগী শব্দের একটি চর্চা করব। এখানেই আপাতত বিরতি দিই আর মঙ্গলাচরণ করি। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ।